আজ তোমাদের জন্য এক অ্যাডভেঞ্চার কাহিনী। আবিধানিক অর্থে অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ। বিশ্ব সাহিত্যে জুলে ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, রবার্ট লুইস স্টিভেসনের ট্রেজার আইল্যান্ড, লুইস কার্লের অ্যালিস, আর্থার কোনান ডয়েলের দ্য লস্ট ওয়ার্ল্ড এবং জে.কে রাউলিংয়ের হ্যারি পটার দ্য গবলেট অফ ফায়ার আমাদের কাছে ভীষণ জনপ্রিয়। বাংলা সাহিত্যে প্রথম মৌলিক অ্যাডভেঞ্চার কাহিনী মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় হেমেন্দ্র কুমার রায়ের যখের ধন। তারপর থেকে আর অবশ্য বাংলা সাহিত্যকে বিদেশি সাহিত্যের দিকে তাকিয়ে থাকতে হয়নি। অসংখ্য লেখক অজস্র এবং জনপ্রিয় অ্যাডভেঞ্চার কাহিনী লিখে গেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু আমাদের সকল বয়সের পাঠকদের কাছে ভীষণ জনপ্রিয়। বাংলা সাহিত্যের এমনই কিছু অ্যাডভেঞ্চার কাহিনী দিয়ে সাজানো অ্যাডভেঞ্চারের সেরা গল্প বইটি। আজ সেই বই থেকে তোমাদের জন্য উজ্জ্বল কুমার মজুমদারের লেখা হাঙ্গরের মুখ থেকে গল্পটি শুরু হচ্ছে। অ্যাডভেঞ্চার কাহিনী হাঙ্গরের মুখ থেকে। গল্প পাঠে আমি অর্ণব। মাইক ফ্রেজার তার ডুবুরির মুখোশ দিয়ে মুখটা ঢেকে নিল। অ্যান্টার্কটিক সমুদ্রের ঠান্ডা জল তার ডুবুরির পোশাকের গায়ে লাগছিল। ক্যাম্পবেল আইল্যান্ডের আবহাওয়া অফিসের প্রধানের কাজের ফাঁকে ফাঁকে ফ্রেজার এইভাবে জলের নিচে নেমে আরাম পায়। জলের নিচে থেকে ওপরকার হাওয়া টেনে শ্বাস নিতে তার ভালোই লাগে। কাজের ফাঁকে এই আরামটা নেওয়া তার একটা প্রিয় অনুভূতি। জলের নিচে থেকে নলের সাহায্যে জলের ওপরকার বাতাস দেওয়াকে বলে স্নরকেলিং। সাবমেরিনে এইরকম ওপরকার বাতাস নেওয়ার জন্যে এয়ার টিউব থাকে। ক্যাম্পবেল আইল্যান্ডটি নিউজিল্যান্ড এবং অ্যান্টার্কটিকার মাঝখানে একটি নির্জন দ্বীপ। পৃথিবীর ওপরে এমন একটি বিচ্ছিন্ন জায়গা খুবই কম পাওয়া যায়। পশ্চিম সমুদ্রের জোরালো বাতাস ধাক্কা দেয় এই দ্বীপটিতে। কিন্তু 1992 সালের 24শে এপ্রিল ক্যাম্পবেল আইল্যান্ডের চার ধারের সমুদ্রটি ছিল আশ্চর্য রকমের নীল। বাতাসটি ছিল মৃদুমন্দ। ফ্রেজারের চার বন্ধু যখন সমুদ্রের অগভীর জলের মধ্যে গিয়ে ওপরকার হাওয়া টানছিল, তখন ফ্রেজার চলে গিয়েছিল তা থেকে 40 মিটার দূরে তার পাখনাওয়ালা পোশাকটি পরে। এই জায়গাটায় এসে ফ্রেজারের মনে হচ্ছিল যেন প্রকৃতির সঙ্গে মিলে মিশে গেছে। এই জলে হলুদ চোখের দুর্লভ পেঙ্গুইন পাখিদের অবাধ ঘোরাফেরা। সিন্ধু ঘটক বা সি লায়নরাও এখানে নির্ভয়ে ফ্রেজারের পাশে পাশে সাঁতার কাটতে থাকে। জায়গাটার সঙ্গে ঘনিষ্ঠ হবার ইচ্ছেটা আরও একটা কারণে ছিল। দক্ষিণ সমুদ্রের তিমি মাছগুলো এখানেই শীতের সময় এসে বাচ্চার জন্ম দেয়। সেই তিমি মাছগুলোর সঙ্গে সাঁতার কাটার রোমাঞ্চ আবার আলাদা। বড় হাঙ্গর এখানে আসেই না, কাজেই ফ্রেজার আরও নিশ্চিন্ত। জলের তাপ নেমে গিয়ে যেখানে 6 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানেও তার সাঁতারের পোশাকে ঠান্ডা ঢোকে না। এইরকম আধ ঘন্টা ধরে ফ্রেজার সাঁতরে বেড়ালো। দুপুর তখন 3:30। ফ্রেজার জলের মধ্যে অবিশ্রাম পা চালানো বন্ধ করে দিয়েছে। জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ তার ডান কাঁধের ওপরের দিকে একটা ভারী আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে সামনের দিকে প্রচণ্ড ধাক্কা। ছিটকে যেতেই তার মনে হলো নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। বোধ হয় খুব বড় একটা সি লায়ন
কিন্তু মুহূর্তের মধ্যেই প্রচণ্ড আরেক ধাক্কায় জলের ওপরে কোমর অবধি জলের ওপরে রয়েছে তার শরীরটা। নিচের দিকে তাকিয়ে দেখে তার ডান কাঁধটা একটা বিশাল হাঙরের প্রায় 80 সেন্টিমিটার চওড়া মুখের মধ্যে ঢুকে গেছে। বেপরোয়া হয়েই ফ্রেজার বাঁ হাত দিয়ে প্রচণ্ড জোরে হাঙরের নাকে একটা ঘুষি মারল। বলে চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে সে দুর্দান্ত টানে জলের দিকে চলে গেছে। তার চিৎকার তখন জলের ওপর প্রায় নিঃশব্দ বুদবুদ ছাড়া কিছুই নয়। ফ্রেজারের সহকারী লিন্ডাও তখন একটু দূরে জলের নিচে থেকে ওপরকার হাওয়া টানার মজাটি উপভোগ করছিল। সঙ্গে ছিল আবহাওয়া অফিসের আরও 3 জন অফিসার কর্মী। তখন সমুদ্রের বেলাভূমিতে পড়ন্ত সূর্যের আলো পড়ছিল। কোথা থেকে যেন ক্ষীণ আওয়াজ ভেসে এলো হাওয়ায়। তারপর চুপচাপ দিগন্ত জোড়া এক নিস্তব্ধতা। তারপরেই জলের ভেতর থেকে ফোয়ারার মতো ছিটকে ওঠা ফ্রেজারকে এক মুহূর্তের জন্য দেখা গেল। প্রচণ্ড চিৎকার করে হাঙরটার সঙ্গে সে ধস্তাধস্তি করছে। বিরাট হাঙরটার মুখটা দেখেই তো 4 অফিসারের চক্ষু স্থির। ছিটকে ওঠা ফ্রেজারের দিকে তখন হাঙরের হাওয়া মুখটা এগিয়ে আসছে। অসহায় লিন্ডা তার সহকর্মীদের জিজ্ঞেস করল কারোর কাছে ডুবুরির সঙ্গে থাকা ছুরিটা আছে কিনা। অনেক সময় ছুরির সঙ্গে না নিয়ে তারা জলে সাঁতরে বেড়ায়, আর থাকলেই বাকি। প্রায় 590 কিলো ওজনের এই বিভৎস হিংস্র সাদা হাঙরটাকে ডুবুরির ছুরি দিয়ে তো কিছুই করা যায় না। কেবল মাথার দিকটা দেখলেই মনে হয় হিংস্র জানোয়ারটা প্রায় 4 মিটার লম্বা হবে। হাঙরের টানে তলিয়ে যাওয়া ফ্রেজারের দিকে লিন্ডা অসহায়ভাবে তাকিয়ে রইল। ফ্রেজার বুঝতে পারল মৃত্যুর সঙ্গে তার দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডে। পা দিয়ে সে হাঙরের মুখের মধ্যে ধাক্কা মারতে লাগলো। সঙ্গে সঙ্গে হাঙরের দাঁত বসা তার হাতটাতেও ঝাঁকুনি দিতে লাগলো। হাতে তখন বড় একটা কাঁচির চাপ লাগছে। তারপর মুচড়ে দেবার মতো যন্ত্রণা। আর তারপরেই পায়ে এক ধাক্কায় যেন সে পিছলে বেরিয়ে এলো। তারপর জলের ওপরে উঠে আসার জন্য আপ্রাণ চেষ্টা, কিন্তু চেষ্টার অনুভূতিটা যেন একটু অন্যরকম। যতটা জোর দিতে চায় যেন সে পারছে না ততটা জোর দিতে। হঠাৎ মাথাটা ডান দিকে ঘুরিয়ে দেখে ডান হাতটা নেই। ছিঁড়ে যাওয়া কনুইটা থেকে ঝলকে রক্ত বেরিয়ে মিশে যাচ্ছে জলের মধ্যে। তখন তার একমাত্র চিন্তা কিভাবে সহকর্মীদের কাছাকাছি সে মিশে যেতে পারবে। অনেক দিন চাকুরি সূত্রে এই নির্জন দ্বীপে থাকতে থাকতে তার শিক্ষা হয়েছে হঠাৎ কোনো বিপদ ঘটে গেলে আতঙ্কিত হতে নেই। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই পা চালাতে লাগলো। একটু পরেই ঘাড়ের কাছে টান লাগলো। এক সহকর্মী তার পাশ থেকে এসে তার তলায় চলে গিয়ে টানতে টানতে তীরের দিকে নিয়ে এলো। লিন্ডার প্রাথমিক চিকিৎসা কিছু জানা ছিল, কিন্তু তাতে কি আর হবে। প্রায় 680 কিলোমিটার দূরে হাসপাতাল। এরোপ্লেন নামা ওঠার কোনো ব্যবস্থা নেই। বোটে গেলে 3 দিন লাগবে। ফ্রেজারের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সহকর্মীরা তার পোশাক খুলে দিল, মুখোশ খুলে দিল। মুখোশ থেকে রাবারের স্ট্র্যাপ খুলে কনুইয়ের ঘায়ে ঝুলন্ত রক্তাক্ত মাংসটা চেপে ধরে তার উপর স্ট্র্যাপটা বেঁধে দিল। রক্ত পড়া বন্ধ হলো, কিন্তু বাঁচানো যায় কি করে? আবহাওয়া অফিস থেকে 6 কিলোমিটার দূরে ওদের বেস ক্যাম্প। ওখানে খুবই শক্তিশালী রেডিও ট্রান্সমিটার আছে, ওষুধপত্রও আছে। ম্যাক লিস্টার ছুটল সেই উঁচু নিচু রাস্তায়। অ্যানি ফ্রেজারের সঙ্গে কথা বলে তাকে অন্যমনস্ক রাখতে লাগলো। লিন্ডা ছুটল কাছেই একটা পাহাড়ের মাথায়। ওখানে একটা ছোট ঘরে প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র আছে, একটা তাঁবু আছে, একটা শক্তিশালী রেডিও আছে।
তাছাড়া একটা জাহাজ কিংবা এরোপ্লেন বোধ হয় নাগালের মধ্যে আসছে। ওপরে উঠে চিৎকার করলো লিন্ডা। কোনো সাড়া শব্দ নেই। ফার্স্ট এড বক্স আর রেডিওটা সঙ্গে নিয়ে লিন্ডা রবারের স্ট্র্যাপটা খুলে প্রেশার ব্যান্ডেজ দিয়ে ফ্রিজারের কনুইটা বাঁধল। বাঁ হাতটাও জখম হয়েছে মনে হলো। তখন সেই বাতাস নেওয়ার টিউবটা দিয়েই বাঁ হাতটা বেঁধে দিল। কিন্তু ফ্রিজারের তো শীত ধরে যাবে, কাঁপুনি শুরু হবে। বোটের পুরনো একটা দাঁড় আর 2-4টা কাঠের টুকরো দিয়ে মাঝখানে স্লিপিং ব্যাগটা দিয়ে একটা স্ট্রেচার তৈরি হলো। ততক্ষণে লড়াইয়ের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ফ্রেজারের শরীরে। মুখটা সাদা চকের মতো, ঠোঁট দুটো নীল, গায়ের চামড়া ভীষণ ঠান্ডা। এখন দরকার একটু উত্তাপ। পায়ের দিকটা উঁচুতে রেখে শরীরে দরকারি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চালনা করা দরকার। স্যালাইন ড্রিপ দিয়ে রক্তের পরিমাণ বাড়ানো আর রক্তচাপ বাড়ানোর ওষুধ দেওয়া হলো। লিন্ডা তখন ফ্রেজারের ডুবুরির পোশাকটা ছিঁড়ে ফেলে তাকে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। ওপরে আরও 2টো ব্যাগ চাপিয়ে দিল। প্রায় 5টা নাগাদ রেডিওতে আওয়াজ এলো। 6 কিলোমিটার দৌড়ে গিয়ে বেস ক্যাম্প থেকে ম্যাকলিস্টার খবর দিল ওয়েলিংটনে খবর পৌঁছে গেছে। যত তাড়াতাড়ি পারে তারা সাহায্য করার চেষ্টা করছে। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের টয়পো এয়ারপোর্টে হেলিকপ্টার পাইলট জন ফানেল অনেক আশ্চর্য উদ্ধার কাহিনীর নায়ক হয়েও ভাবছিল এটা একটা চ্যালেঞ্জ। তার স্কুইরেল নামের হেলিকপ্টারটি 650 কিলোমিটার বেগে যেতে পারে। তাকে যেতে হবে নিউজিল্যান্ডের দক্ষিণ প্রান্ত বিন্দুতে 1060 কিলোমিটার দূরে। সেখান থেকে 625 কিলোমিটার দূরে সমুদ্রের ওপর দিয়ে। সময় যা নেবে তাতে ফ্রেজারের জীবন রক্ষা হওয়া শক্ত। হিসেব করে দেখল, প্রথমত বহু দূর যাবার জন্য তেলের বড় ট্যাঙ্ক লাগাতে হবে। দ্বিতীয়ত যখন নামবার সময় হবে তখন অনেক রাত। প্যাট উইন আর গ্র্যান্ডভিল দক্ষ ও অভিজ্ঞ 2 পাইলট নিয়ে জন ফানেল উড়তে শুরু করল। 3 ড্রাম তেল আর চলন্ত অবস্থাতেই তেল ভরবার জন্য একটা ইলেকট্রিক পাম্প নিয়ে হেলিকপ্টারে বসল প্যাট উইন। ইতিমধ্যে ম্যাকলিস্টার ওষুধপত্র নিয়ে পৌঁছে গেছে ফ্রেজারের তাঁবুতে। তখন সন্ধে 6:30। লিন্ডা অ্যান্টিবায়োটিক আর পেথিডিন মিশিয়ে ফ্রেজারকে ইঞ্জেকশন দিল। ফ্রেজারের নিঃশ্বাস তখন খুব ক্ষীণ। ওদিকে রাত 2টো নাগাদ স্কুইডেল হেলিকপ্টার পৌঁছল নিউজিল্যান্ডের দক্ষিণ প্রান্ত বিন্দুতে। এরপর আরও 685 কিলোমিটার সমুদ্রের আকাশে উঠতে হবে। হেলিকপ্টারের মধ্যে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস আছে তাতে কম্পিউটারাইজড রেডিও রিসিভার আছে। সে রিসিভারের সাহায্যে স্যাটেলাইট থেকে স্থান, গতি, উচ্চতা এবং গন্তব্য পথ, দূরত্ব সবই বুঝে নেওয়া যায়। কিন্তু সেই মুহূর্তে স্যাটেলাইটের কাজ বন্ধ রাখা হয়েছিল। 90 মিনিট বাদে কাজ শুরু হবে। ভাগ্য জোরেই বলতে হবে, বিএল শুধু বাতাসের গতি আর হেলিকপ্টারের গতির হিসেব করে খানিকটা আন্দাজেই অন্ধকার এগোতে লাগলো। এদিকে অতিরিক্ত 3 ড্রামের তেল, তার মধ্যে প্রথম ড্রাম শেষ, দ্বিতীয় ড্রাম থেকে ইঞ্জিনে তেল যাচ্ছে। আন্দাজ মতো তখন অর্ধেক রাস্তা বাকি। ভাগ্যক্রমে হেলিকপ্টারের প্রায় 14,000 ফিট ওপর দিয়ে নাভাজো প্লেন উঠছিল। সেখান থেকে রেডিওর সাহায্যে খবর নিয়ে মোটামুটি দিক ঠিক করে নিল বিএল। তখনও পর্যন্ত 6.5 ঘন্টা টানা উড়ে চলেছে ওরা। রাত তখন 3:30। এদিকে ফ্রেজারের শরীর জলীয় অংশ কমে যাচ্ছে। লিন্ডা তাকে একটু একটু জল খাওয়াচ্ছিল। ক্রমশ সে জলটুকুও তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো। তার শরীর ঘেমে যাচ্ছিল। অ্যানি
তাকে স্লিপিং ব্যাগ থেকে বার করে লিন্ডা আর একবার পেথিডিন ইঞ্জেকশন দিল। ভোর 5টা নাগাদ ফ্রেজার একটু যেন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। লিন্ডা তাকে নেড়ে চেড়ে দেখছিল তার চেতনা আছে কিনা। এদিকে হেলিকপ্টারের জিপিএস কাজ করতে শুরু করেছে। পর্দায় সংখ্যাগুলো ভেসে উঠছে। বিএল দেখল তার সঠিক রাস্তাতেই তারা আছে। 2 কিলোমিটারের মতো সরে গেছে মূল রাস্তা থেকে। কিন্তু দ্বীপে নামতে গিয়ে নতুন বিপদ। ঘন নিচু মেঘে ঢেকে আছে দ্বীপটা। পাইলট ফানেল রেডিও খবর দিল, ট্যাঙ্গারোয়া নামে মৎস্য বিভাগের একটি অনুসন্ধানী জাহাজ ক্যাম্বেল দ্বীপের দিকে যাচ্ছে। মেরিন চ্যানেল ঘুরিয়ে সে যোগাযোগ করল হেলিকপ্টার থেকে। জাহাজ থেকে খবর দিল তারা জোরালো আলো ফেলে নামতে সাহায্য করছে। একটু পরেই ওপর দিকে মেঘের থেকে গোলাপি আভা দেখা দিল। তখন হেলিকপ্টারটা 1000 ফিট ওপরে। তারপর হঠাৎ মেঘ সরে যেতেই জাহাজের আলোগুলো মুক্তোর মতো ফুটে উঠল। জাহাজের আলোতেই শেষ পর্যন্ত হেলিকপ্টার নামালো ফানেল। আক্রান্ত হবার 15 ঘন্টা বাদে ফ্রেজারের কাছে উইন হাজির হলো। রক্তচাপ তখন 70/40। রক্ত দিতে হবে। অন্ধকারে অনেক কষ্টে মূল শিরাটা খুঁজে বের করা হলো। তারপর ড্রিপ দেওয়া শুরু হলো। আরও 6 ঘন্টা কেটে যাবার পর ফ্রেজারকে নিয়ে যাওয়া হলো নিউজিল্যান্ডের ইনভারকারগিলের সাউথল্যান্ড হসপিটালে। একটু সামর্থ্য ফিরে পাবার পর ডাক্তাররা দেখল ফ্রেজারের শরীর থেকে অর্ধেক রক্ত বেরিয়ে গেছে। ওয়েলিংটনে ফ্রেজার এখন আবহাওয়া দপ্তরে সুস্থ একজন অফিসার। 2টো শিরা ছেঁড়া বাঁ হাতটা নিয়মিত ব্যায়ামে কিছুটা স্বাভাবিক হয়েছে। ডান হাতটা তার কাছে স্মৃতিমাত্র। যে হেলিকপ্টারে 650 কিলোমিটার যাবার শক্তি ছিল তাতেই সব শুদ্ধ 3700 কিলোমিটার ওড়া হয়েছে। ফানেল, বিএল আর উইনের দুঃসাহসে উদ্ধারের কাজে এটা একটা রেকর্ড হতে পারে, কিন্তু তাদের কাছে এ কথা বললে শুনতে হয় আমরা আমাদের কর্তব্য করেছিলাম মাত্র, কর্তব্য করেছিলাম মাত্র, কর্তব্য করেছিলাম মাত্র, কর্তব্য করেছিলাম মাত্র।